আমার ভিডিও করার বেসিক্যালি কোনো মাকসাদ ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে যদি আমি ভিডিওটা না করি তাহলে এই বছরে আমার আর ভিডিও পোস্ট করা হবে না। তো আজকে একটা সুযোগ সুবিধা আছে যে আমি ভিডিও করতে পারবো, একটা কন্টেন্ট আছে যেটা আমি তোমাদের সামনে শো করতে পারবো। রোজকার ডেইলি লাইফে তো কোনো কন্টেন্ট পাওয়া যায় না, এখন কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের লাইফে আজকের দিনে কন্টেন্ট হচ্ছে আমার, আজকে আমাকে চিকেন রান্না করতে হবে। মানে পরীক্ষার মধ্যে, এই যে এতদিন ধরে পরীক্ষা চললো, এর মাঝখানে আমি একদিনও চিকেন রান্না করতে পারিনি। এখন বাড়িতে চিকেন আনলে আমি রান্না করছি। আমি তোমাদের মনে আছে আমি একটা কুকিং ব্লগ শেয়ার করেছিলাম, সেদিনকে মাংসটা অনেকটা টেস্টি হওয়ার পর থেকে, সেদিনকের পর থেকে যতবার চিকেন আনা হয়েছে বাড়িতে প্রত্যেকবার আমি করেছি। তো বাড়িতে ওই 700-800 মানে আমাদের 3 জনের জন্য, মানে আমি মা বাবা 3 জনের জন্য যখন মাংস আনে 700-800ই আনে। আমি ওই 700-800 মাংস রান্না করতে পারি। মানে মাংস রান্না করাটা তো কোনো ব্যাপার না, ওই নাড়তে হয় না মাংসটাকে অনেকটা, তো ওই নাড়তে পারি। কিন্তু 1.5 কেজি মাংস বা 1 কেজি মাংস নাড়তে আমার একটু সমস্যা হয়। তার আগে আমি দেখে নিচ্ছিলাম ইউটিউব ঘেটে যে 1.5 কেজি মাংস রান্নার জন্য কতটা পেঁয়াজ লাগে, কতটা পরিমাণে আদা লাগে। আসলে মাংস রান্নাটা কোনো ব্যাপারই না, শুধু মানে মশলাটাকে একটুখানি ভালো করে তৈরি করতে পারলেই মাংসের টেস্ট এসে যায়। জিজ্ঞাসা করো 2019টা কেমন কেটেছে, কি বৃত্তান্ত, তাহলে আমি বলবো 2019টা অনেক তাড়াতাড়ি চলে গেল। এই বছরে অনেক কিছু পেয়েছি বলতে পারো। এই বছরে আমি একটা ভালো, আগে যেটা কোনোদিনও হয়নি, ক্লাসের সবার মধ্যে একটু বেশি পেয়েছি। তাছাড়া আমি তোমাদের পেয়েছি, আমার ইউটিউব থেকে আর্ন করেছি। মানে আমাদের বাড়িতে আমাকে এটা বলে যে, মানে আমি জানি না এটা আমাকে বার খাওয়ায় না কি খাওয়ায়, কিন্তু বার খাওয়ানোর কিছু নেই। মানে এটা আমি এই যোগ্যতাটা আমি অর্জন করেছি, অনেক কষ্টে অর্জন করেছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে কেউ কোনোদিনও ডলারে পেমেন্ট পায়নি, আমি ডলারে পেমেন্ট পেয়েছি। এরকম হয়তো অনেক ইউটিউবারই পায়, তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। কারণ কি আমাদের বাড়িতে পুরো ফ্যামিলিতে পুরো মানে আমাদের বাবার দিক থেকে, মার দিক থেকে, সবার দিক থেকে বলেন, পুরো টোটাল সারাউন্ডিং এ যদি ধরো, কেউ কোনোদিনও, সবাই স্যালারি পেয়েছে, সবাই ওয়েল সেটেলড অ্যান্ড সবাই স্যালারি পায়। কেউ সরকারি চাকরি করে, কেউ এই সেই হ্যান ত্যান, কিন্তু কেউ কিন্তু ডলারে স্যালারি পায়নি। এটা আমি পেয়েছি। আমার ব্যাংকে কিন্তু ডলারে স্যালারি ঢোকে, কেমন লাগে। অ্যাকচুয়ালি এটাকে স্যালারি বলা যায় না, এটাকে বলা যায়, কি বলবো, এই হোক স্যালারি নয়, স্যালারিও কি প্রত্যেক মাসে ঢোকে। এটা প্রত্যেক মাসে স্কিপ করেও ঢুকতে পারে। মানে ইউটিউব থেকে যে আমি আর্ন করবো, প্রত্যেক মাসে যে আমি টাকা আর্ন করবো এমনও না। ধরো এই মাসে কিছুটা আর্ন করলাম, ধরো এই মাসে $130 আর্ন করলাম, পরের মাসে ধরো আমার $100 ক্রস করলো না, তার পরের মাসে হয়তো $200 আর্ন করলাম, এরকম করে করে হয়। তো মানে যা জমবে মোটামুটি তুমি পেয়ে যাবে টাকাটা। তো যখন একসাথে টাকাটা পাই খুব ভালো লাগে। শুধু মনে হয় যে আমি ডলারে টাকা পাই, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। আমার লাইফে আমি অনেক কিছু করেছি, আর 2020টাতে আমি চাই যে আমি যেন আমার লাইফে অনেক বেশি স্টেবল হতে পারি, আমার আর্নিং সোর্সটা যেন অনেক বেশি স্থায়ী হয়, এবং আমি আমার ইচ্ছার যা যা আমার ইচ্ছা করে, লাইক একটু এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে, বা ধরো একটু ভালো লাইফস্টাইল লিড করতে, একটু ভালো জামা কাপড় পরতে, রেগুলার ইউজেজের জিনিসগুলো যেন আমার জীবনে অনেক শৌখিন হয়। তো সেই এরকম করে করে আমার জিনিসপত্র ইউজ করতে খুব ভালো লাগে। তো সেইগুলো যেন আমি ফুলফিল করতে পারি, আর তার জন্য যেন আমার কারুর ওপর ডিপেন্ড না হতে হয়। আমি ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্সটাকে ইউজ করব না। আমার পন্থা হচ্ছে এটাই যে আমি ইন্ডিপেন্ডেন্ট হব। ইন্ডিপেন্ডেন্ট হওয়া সবার উচিত, তার নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, পয়েন্ট অফ লাইফস্টাইল থেকে, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটাকে আমি কোনোদিন ইউজ করব না। তো আমার মনে হয় মতো হও, মানে নিজের স্টাইলটাকে দেখাও। মানে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু কারুর ব্লগ দেখি না, আমার কারুর ব্লগ দেখতে ইচ্ছাই করে না। আমার খালি মনে হয় যদি আমি কারুর ব্লগ দেখি তাহলে কি হবে, তার যদি কোনো স্টাইল, মানে কথা বলার স্টাইল দেখি, তাহলে ধর আমার সেটা ভালো লাগলো, তখন আমার কি মনে হয় বলতো, আমি ওরটা একটু কপি করি। আমার এটা মনে হবে যে ওরটা যদি একটু কপি করি তাহলে আমার ভিডিওতে দেখাতে আমার খুব ভালো লাগবে, তাহলে তো আমারটাও লোকের ভালো লাগবে। ওইটা আমি এই জন্যই অন্য কারোর ব্লগ দেখি না। তার কারণ হচ্ছে অন্য কারোর ব্লগ দেখলে আমার মনে হবে
আমি ওর স্টাইলটা একটু যদি কপি করি তাহলে আমারও কি একটুখানি ভিউয়ার বাড়বে? এটা কোনোদিনও সম্ভব না। সবাই সবার ভিডিও দেখে, কার কোনটা স্টাইল সবার চেনা। তো আমি যদি এখন অন্য কারোটা কপি করতে চাই, আমি বলি না যে কপি করে কোনোদিনও দাঁড়ানো যায় না। তুমি চলতে পারবে, দৌড়াতে পারবে না, ঠিক আছে? যদি দৌড়াতে হয় তাহলে নিজের ওয়েতে দৌড়াও, নিজের স্টাইলে দৌড়াও, কপি করে নয়। কপি করে বেশি দিন তুমি টিকতেও পারবে না। এখানে যা মানে এখন যা সবাই মানে ইউটিউব করে, এখানে যদি তুমি কপি করতে যাও মার খেয়ে যাবে, টোটালি মার খেয়ে যাবে। তো এটাই হতো। হ্যাঁ, তার জন্য কিন্তু তুমি তোমার পাশে অনেক কম লোক পাবে। তুমি কিন্তু তোমার পাশে কোনো লোক পাবে না। তুমি খেয়াল করে দেখবে, আমি বলি আমার খুব একটা বন্ধু নেই, আমার শুধু শিল্পাই আছে। এই জিনিসগুলো আমার ভীষণ কাজ করে। মনে রাখবে যে সাকসেসের পথে যখন তুমি হাঁটবে, সবসময় কিন্তু তোমাকে একা হাঁটতে হবে, ঠিক আছে? 10 জনকে নিয়ে তুমি হাঁটতে পারবে, দৌড়াতে পারবে না। কিন্তু 10 জনকে নিয়ে চলা যায়, দৌড়ানো কি যায়? আর এখন আমাদের দৌড়ানো ছাড়া না আমরা চাকরি পাবো, না আমরা ভালো গ্রো করতে পারবো। একটা জিনিসের গ্রো হতে গেলে, ধরো একটা মানুষ বলো, একটা গাছ বলো, সবকিছু গ্রো হতে গেলে একটা আলাদা একটা স্পেস লাগে, ঠিক আছে? একটা সুন্দর স্পেস লাগে। তো সেই স্পেসে কিন্তু অন্য কোনো আগাছা এসে যায়, কাটতে হয় না। মনে হচ্ছে যে একটু আগাছা হয়ে যাচ্ছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কাট আউট, বের করে দাও। মানে নতুন নতুন 2020 আসছে, নিজের নিজের লাইফে নিজের চেঞ্জেস আনো, যেগুলো দরকার মনে করছো সেগুলো আনো। আমার কথা শুনে পাগল হয়ে আনতে হবে না, ইন্সপায়ার হয়ে আনতে হবে না। তোমরা নিজেরা মনে করছো যদি যে হ্যাঁ এখানে আমার দরকার আছে চেঞ্জেস, আনো, না হলে এনো না। whatever you want to do it, just do it, but একটু মাথায় রেখো যাতে কাজটা ঠিক পথে হয়। ভুল পথ কখনো ইউজ করবে না, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে যে তোমার পিছনে কিন্তু তোমার মা বাবার সম্মানটা আছে, সেই সম্মানটা বজায় রেখে কিন্তু যে কোনো কাজ করবে। তাহলে তো আমার অনেক কিছু ইচ্ছা করে অনেককে অনেক কথা বলে দিতে, অনেকের যাই হোক অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু না, আমার খালি এটা মনে পড়ে যে আমি যদি আজকে এই বিহেভিয়ারটা করি তাহলে আমাকে কি বলবে যে আমার মা বাবা কিন্তু ঠিক শিক্ষা দেয়নি। আমার তো নামটা গেলই, তার সাথে সাথে আমার বাবা মাটাও ডিসঅ্যাপয়েন্ট হবে, সেটা আমি কোনোদিনও হতে দেবো না, কখনো হতে দেবো না। তো নিজের কথা ভেবে, নিজের ফ্যামিলির কথা ভেবে যে কোনো পদক্ষেপ নেবে, সবসময় কাজ ভেবে করবে, কাজটা করে তারপরে ভাবতে বসবে না। আর চোখের জলটা একটু কম, যারা একটু রন্দু আছো, আমার মতো আমি কিন্তু খুব রন্দু, ঠিক আছে? রন্দু পানাটা একটু কমাতে হবে, ব্যাস। এটাই হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন। আর আমি চেষ্টা করব এই 2020 সালে একটু রোগা হতে, কারণ আমি দেখেছি রোগা হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাই। ওকে, চলো এবার রান্না করি। ওকে, তো ফার্স্ট থেকে আমি ক্যামেরাটা অ্যাজ ইউজুয়াল স্টার্ট করতে ভুলে গেছিলাম। তো ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়েছিলাম চিনি, দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ, ঠিক আছে? ওটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর শুকনো লঙ্কা 2টো আর পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। দিয়ে ওটা একটুখানি স্টক করার পর আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। মিক্সির মধ্যে আদা রসুন পেস্টের অনেক রেসিডি রয়ে গেছে, কিন্তু ওটা আমি এখন দেবো না, ওটা আমি মশলাটা কষার সময় জল দিয়ে মিক্সির মধ্যে জল দিয়ে ওটা পরিষ্কার করে দিয়ে দেবো। এখন আমি 4টে পিস কাঁচা লঙ্কা এটাকে মাঝখান থেকে ফেরে আমি এর মধ্যে দিয়ে দিই, যাতে একটু ভালো ঝাল হয়। তো আমাদের বাড়িতে ঝাল খায়, তাই জন্যই আমি এই রিস্কগুলো নিই আর কি। যদিও আমার নিজের একদম টমেটোর পাটটা ভালো লাগে না, তবুও টমেটোটা মাংসের মধ্যে একটা আলাদা টেস্ট অ্যাড করে বলে আমার মা খালি বলে, তাই জন্য আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। তো টমেটোর উপর আমার এত রাগ, মানে আমি গুতি এখনই ওইগুলোকে সিদ্ধ করিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, নাহলে কাঁচা ভাবটা পরে থেকে যায় পরে যদি আমি টমেটো অ্যাড করি। তো অলমোস্ট এই মশলাটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। তো ফার্স্টে আমি দিচ্ছি জিরার গুঁড়ো, তারপরে আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জাস্ট অল্প করে, বেশি নয়। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এখন এর মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার যেটাকে বলা হয় আর কি।
অনেকে গরম মশলা অনেক পরে দেয়, কিন্তু আমি এখনই দিয়ে নিচ্ছি যাতে ভালো করে কুক হয়ে যায়, মানে ভাজা মানে গুঁড়ো মশলার আলাদা উটকো একটা টেস্ট না আসে লাস্টে। এরপরে আমি অল্প একটু হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, কারণ কি আমার মাংসটা যেটা মাখানো আছে সেখানে নুন হলুদ দুটোই দেওয়া আছে, তাই আমি এখানে সবটাই অল্প অল্প দিলাম নুন হলুদের ক্ষেত্রে। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব যাতে পেঁয়াজের সাথে রসুনের সাথে এগুলো সব ভালো করে মিশে যায়। প্রায় অনেকটা কুক হয়ে এসেছে আমাদের এই মশলাটা। এবার আমি মিক্সির মধ্যে যে আলাদা রেসিডিউটা থেকে গেছিলো রসুন আর আদার, সেটাকে একবারে জল দিয়ে মিশিয়ে আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। তো চিকেনগুলোকে অনেকক্ষণ আগে থেকেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ছিল। এখন আমি চিকেনগুলোকে মশলাটার মধ্যে এক এক করে দিতে থাকবো। আমি তোমাদের বলেইছিলাম যে এতটা মাংস আমার নাড়তে প্রচণ্ড সমস্যা হয়, তো কিছু করার নেই। তো যাই হোক, এভাবে করে মাংসটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে সিদ্ধ হয়, এবং এটার থেকে পরে জলও বেরোবে। আর 15 মিনিট পর পর এসে এসে তোমাকে চেক করতে হবে যে কতটা কি হলো না হলো। তো প্রথমবার 15 মিনিট পর ঢাকা সরানোর পর আমি দেখলাম যে মোটামুটি একটু জল হয়েছে। তো এখন আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি, নাহলে আলুগুলো পরে সেদ্ধ হয় না, মানে হবে না ভালো করে যদি আগে থেকে দিয়ে না দিই মাংসর সাথে। তো আমি এখন দিয়ে নিচ্ছি, আর আলুগুলোকেও মানে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে আলুগুলোও টেস্টি হয় পরে। এই আলুগুলোকে অনেকক্ষণ ধরে সেদ্ধ না করলে না কি হয়, পরে যখন ভাতের সাথে মেখে খাওয়া হয় মাঝখানটা অনেক সময় শক্ত থেকে যায় আলুর, যেটা একদম ভালো লাগে না। তখন বলে ভালো হয়নি, ভালো রান্না হয়নি। একটা দোষই মানে পুরো রান্নাটাকে বেকার করে দেবে। তো আলুগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম নুন দিয়ে, তো এখন জাস্ট দিয়ে দিচ্ছি, আর আবার ঢাকা আমি দিয়ে দেবো এভাবে করেই। তো এটা সেকেন্ড টাইম ঢাকা সরানোর পর এই অবস্থাটা আমি দেখেছিলাম এসে। সবসময় নিচের দিক থেকে ভালো করে চেক করতে থাকবে যাতে নিচে মশলাগুলো কোনো মতেই লেগে না যায়, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, কড়াইটাও মাংসটাও। তবে চিকেন বেশি নাড়ালে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো আবার ঢাকা দিয়ে দেওয়ার পর যখন থার্ড টাইম ঢাকাটা ওঠাবো তখন কিছুটা এরকম দেখতে লাগে। তো যেটা আমার মনে হয় কি এই সময় যদি তোমাদের টেস্ট করার থাকে তাহলে তোমরা টেস্ট করাতে পারো। নিজে যদি চেক করতে না পারো তাহলে তোমার বাড়িতে যে একটুখানি নুন ফুন বা ঝালটা যে বোঝে তাকে দিয়ে টেস্ট করিয়ে নেবে। যদি কিছু লাগে তো এই সময় তখন তুমি সেটাকে পুট করে দিতে পারো। তো লাস্টলি ঝোলটা শুকিয়ে গেছে পুরো, মানে মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরো শুকিয়ে গেছে। ঝোল খেতে চাও তাহলে তুমি একটু আলাদা করে গরম জল করে নিতে পারো। গরম জল করে নিয়ে সেটা যদি এর মধ্যে ঢেলে দাও তাহলে এটা মোটামুটি ঝোলের আকার নেবে। বেশি ঝোল মানে বেশি জল দিয়ে দেবে না, তাহলে ট্যাল ট্যাল করবে একদম, খেতে মানে স্বাদ পুরো মাটি হয়ে যায়। যতটা কষা রাখবে ততটা বেশি খেতে ডিলিশিয়াস হয়। তো এখন আর কি লাস্ট টাইমে এসে আমার মা একটু চেক করে নিচ্ছে যে আমি পুরো প্রসিডিওরটা ঠিকঠাক করেছি কি না, এবং আমার মা চেকও করেছে যে একটুখানি। তো দেখে বললো যে ঠিক আছে, আর একটু ঝাল হলেও খারাপ হতো না, যেহেতু আমি বলেছি তোমাদের ঝাল আমরা একটু বেশিই খাই। এবার তুমি একটুখানি ফুটিয়ে নিতে পারো ঢাকা দিয়ে, তাহলে একদম রেডি চিকেন। তো চিকেনটা এরকম দেখতে হয়েছিল, ঝোল তো সব শুকিয়ে ফেলেছিলাম আমি, মনে হচ্ছে না পুরো আলুর দম। তো যাই হোক, এই যে অতিথিরা এসেছেন আমাদের বাড়িতে খেতে, তো লাস্টলি ওরা ভালোই বলেছে, খেয়ে দে, এরকম মুখের সামনে ধরতে ভালো না, কেমন লাগলো সবাই আর কি খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে। তাদের সবারই ভালো লেগেছে, এখন মা বাবা খাচ্ছে, দেখা যাক তাদের কেমন লাগে। তো খুবই ভালো লেগেছে, স্পেশালি আমার তো ভালোই লাগে আমার রান্না, ওই জন্যই তো আমিই করি এখন, না তো ছোট থেকে মাই করতো। যাই হোক, আমারটা এখন বেশি ভালো লাগে আমার নিজেরও। আর এটা হচ্ছে আমার
এই বছরের আপলোড করা লাস্ট ভিডিও। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নতুন বছরের নতুন ভিডিও দিয়ে। নতুন বছরে আমার না 31 আমি কোনো এনজয় করব, না 1 জানুয়ারি আমি কোনো এনজয় করব। আমি এনজয় করব হচ্ছে 2 তারিখ রাত থেকে, কেন কি 2 তারিখ আর কি শিল্পার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে আমরা সেদিন থেকে শুরু হবে হচ্ছে আমাদের ঘোরা। হ্যাঁ, মানে 2 তারিখ তো মোটামুটি এদিক সেদিক ঠিক আছে। 3 তারিখে আমার একটা নিমন্ত্রণ আছে কল্যাণীতে। হ্যাঁ, 5-6 তারিখ নাগাদ ওই রকম টাইমে আমরা যাব গ্রামে, মানে ওর গ্রামে। অ্যাকচুয়ালি ওর গ্রামটা হচ্ছে মেদিনীপুর। ও মেদিনীপুরে নিয়ে যাবে আমাকে। ইস্ট মিদনাপুরই মনে হয় খুব সম্ভবত, খেজুরি জায়গাটার নাম। তো কবে যাচ্ছি এখনো ঠিক নেই, বাট ওই 5-6 তারিখের মধ্যেই যাব। ওই 2-3 দিন থাকবো। আমাদের এই ফার্স্ট টাইম আমি কোনো মানে মা বাবা ছাড়া আমি কোনো বন্ধুর সাথে বাইরে যাব এবং বাইরে স্টে করব। কলকাতা থেকে মেদিনীপুরের জার্নিটাও বেশ 2-4 ঘন্টার ডিস্টেন্সে, বেশ একসাথে অনেকটা পথ যাব। মানে আমার ভীষণ মজা হচ্ছে আর কি। এই প্রথম যাব, কবে যাব এখনো ঠিক করা হয়নি। একটাই কথা বলবো যে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই অনেক ভালো থেকো, অনেক ভালো করে গ্রো করার চেষ্টা করো। নতুন বছর মানে নতুন সুযোগটা সদ্ব্যবহার করো সবাই মিলে। আর কোনো সুযোগকে হাতছাড়া করবে না। সবসময় মনে রাখবে ছোট ছোট বিন্দু বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু হয়। সুতরাং ছোট ছোট দিনগুলোকে মাথায় রেখে চলবে, যাতে ভবিষ্যতে একটা বড়সড় গিফট নিজেদেরকে দিতে পারো। দ্যাটস অল। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না। ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর ইনস্টাগ্রামের আইডি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিও। টিল দেন স্টে টিউন, বাই।